নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শ্রী তারাপদ রায়ের লেখা একটি রম্য রচনা, এ বালা তোমারই বধূ। দাম্পত্য কাহিনী সরাসরি লিখতে বা বলতে এ মর পৃথিবীতে কোনো পুরুষ মানুষই সাহস পান না। আর আমি এক চিরকালের কুখ্যাত কাপুরুষ। আমি নামকরণেই রবীন্দ্রনাথের মতো বৃহৎ মহিরুহের পিছনে আশ্রয় নিলাম। জানি না শেষ রক্ষা হবে কি না। নিজেকে বাঁচিয়ে দূর থেকে একটি করুণ কান্তি আহরণ করে এই মারাত্মক ও বিপজ্জনক আলোচনা শুরু করছে। এক ভদ্রমহিলা আদালতে বিবাহ বিচ্ছেদ মামলা এনেছিলেন তার স্বামীর বিরুদ্ধে। যথাসময়ে আদালতে মামলা উঠলে শাস্ত্ররচনা বাদিনী বললেন, আমি টাকা পয়সা খেসারত খোরপোশ বা ক্ষতিপূরণ কিছুই চাই না আমার এই দুষ্টু স্বামীর কাছে। শুধু এই মহামান্য আদালতে আমার বিনীত নিবেদন এই যে এই বিয়ের আগে যে অবস্থায় ছিলাম আমাকে সেই পুরনো অবস্থায় ফিরিয়ে দিন। বাদিনীর এই কাতর আবেদনের অর্থ ওই আদালতের মাননীয় বিচারকের কাছে খুব স্বাভাবিক কারণেই খুব প্রাঞ্জল বোধ হয়নি। তাই তিনি জানতে চাইলেন, বিয়ের আগে আপনি কি অবস্থায় ছিলেন, কি অবস্থায় ফিরে যেতে চাইছেন? বাদিনী শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছলেন, জানালেন, এই বিয়ের আগে বিধবা ছিলাম হুজুর। আপনি আমাকে সেই বিধবা অবস্থায় ফিরিয়ে দিন। প্রাক্তন বিধবা বর্তমান বাদিনী বিবাহ বিচ্ছেদের পর আর বিধবা অবস্থায় ফিরবেন না। তখন তার স্ট্যাটাস হবে ডাইভোর্সড। সুতরাং তাকে বিধবা অবস্থায় ফেরাতে গেলে বর্তমান স্বামীকে প্রাণদণ্ড দিতে হয়। বলা বাহুল্য, জজ সাহেব তা পারেননি। আইনে স্বামীরত্নকে ফাঁসিতে ঝোলানোর কোনো বিধান নেই। শেক্সপিয়ার সাহেব অবশ্য তার মার্চেন্ট অফ ভেনিসে দ্বিতীয় অঙ্ক নবম দৃশ্য বিয়ে এবং ফাঁসি যাওয়া ভাগ্যের একই ব্র্যাকেটভুক্ত করেছিলেন। হ্যাঙ্গিং অ্যান্ড ওয়াইভিং গো বাই ডেস্টিনি। আইন তা মানে না। আবার সক্রেটিসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কোন মানুষ বেশি সুখী, যে বিয়ে করেছে নাকি যে অবিবাহিত? ওই প্রাচীন গ্রিক দার্শনিক অনেক ভেবেচিন্তে বলেছিলেন, কোনো দিকেই বিশেষ সুবিধে নেই। তুমি যদি বিয়ে করো তাহলেও অবশ্যই একদিন আফসোস করতে হবে, আর বিয়ে যদি না করো তাহলেও অনুতাপ হবে, বিয়ে করিনি বলে আফসোস করতে হবে। আপনি কেন বিয়ে করেননি? স্বামী নেই বলে আপনার কোনো কষ্ট হয় না? এই দুই প্রশ্নের উত্তরে একদা এক মধ্যবয়সিনী চিরকুমারী, ইংরেজিতে তাকে স্পিনস্টার বলে, তিক্ত হেসে জবাব দিয়েছিলেন, আমার একটা তোতা পাখি আছে, সেটা সারাদিন চেঁচায়। আমার একটা শুয়োর আছে, যেটা সব সময় ঘোঁত ঘোঁত করে। আর একটা হুলো বেড়াল আছে, যেটা সারা রাত বাড়ির বাইরে থাকে। এর উপর আমার আর আলাদা করে স্বামীর কি দরকার? এই বিলিতি প্রৌঢ়া বিয়ে না করেও যে যথেষ্ট ভুয়োদর্শিনী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এই কথিকাটির একটি বিপরীত সংস্করণ প্রচলিত আছে, সেটি নিশ্চয়ই অনেকে অবগত আছেন। নিজেও আমি একবার লিখেছি বলে সন্দেহ হচ্ছে, তবু প্রাসঙ্গিক বলেই উল্লেখ করছি। কাহিনীটি এক নবীন পানি প্রার্থীকে নিয়ে। সে তার ভাবী বধূ সম্পর্কে বন্ধুদের বলেছিল, যে আমার স্ত্রী হবে সে গান গাইতে পারবে,
নাচতে পারবে, বক্তৃতা করতে পারবে, সে ঝলমলে হবে, স্মার্ট হবে, সব বিষয়ে কথা বলতে পারবে। এই ফিরিস্তি আরও দীর্ঘ হওয়ার আগেই সেই উচ্চাভিলাষী যুবককে তার এক বন্ধু থামিয়ে দিয়েছিল। সেই বন্ধু বলেছিল, বুঝতে পেরেছি, তুমি কোনো মেয়েকে বিয়ে করতে চাইছো না, বিয়ে করতে চাইছো একটি টেলিভিশন সেটকে। তোমার চাহিদা মতো গুণাবলীর সবই তার কাছে আছে, তা কোনো একজন মেয়ের মধ্যে এগুলো পাবে না। নববধূর কাছাকাছি যখন এসে গেছি তখন অন্তত কিছুটা তার কথা বলি। মধুযামিনীতে সুন্দরী নববধূকে তার স্বামী গদগদ হয়ে একটি বোকা প্রশ্ন করেছিল, হে রাজকন্যা, আমি কি তোমার জীবনে প্রথম পুরুষ? সুন্দরী রাজকন্যা ঠোঁট ফুলিয়ে উত্তর দিয়েছিল, তুমি আমাকে এত সস্তা ভাবছো কেন বলো তো? তারপর একটু থেমে স্বামীকে সান্ত্বনা দিয়ে বলল, তা তোমাকে আর দোষ দিয়ে কি লাভ? সব পুরুষ মানুষই দেখলাম এই একই প্রশ্ন জিজ্ঞাসা করে। নববিবাহ সংক্রান্ত আরেকটি গল্প এর চেয়েও দুঃখজনক। ঠিক গল্প নয়, একটি ঘটনা। বিয়ের দুদিনের মধ্যেই শরীর থেকে হলুদ আর আতরের গন্ধ মুছে যাওয়ার আগেই খটামটি লাগলো। স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে বিপুল কলহ, বাদ বিসম্বাদ। সামান্য কারণে এ ওকে দোষারোপ করছে, ও একে শাপান্ত করছে। এদিকে ডাক বিভাগের গোলমালে বিয়ে প্রায় 10 দিন পরে নবদম্পতির কাছে গ্রিটিংস টেলিগ্রাম এলো। মধুর নবজীবনে উভয়কে অভিনন্দন জানিয়ে এক প্রবাসী বন্ধু তার বার্তা পাঠিয়েছেন। দুঃখের বিষয়, স্বামী স্ত্রী কেউই সেই অভিনন্দন বার্তা গ্রহণ করল না। ইতিহাসে এই প্রথম অভিনন্দন প্রেরকের কাছে বার্তাটি ফেরত গেল রিফিউজড বলে। যেভাবে উকিলের রেজিস্টার্ড নোটিশ লোকেরা প্রত্যাখ্যান করে, হুবহু সেইভাবে এই দুর্যোগময় আবহাওয়া থেকে আমরা একটু পিছনের দিকে তাকাই। এবার বিয়ের আগের ব্যাপার। এক প্রণয় সফল যুবক তার বন্ধুকে জানালো, না ভাই, একসঙ্গে দুটি প্রেমের ঘটনা চালিয়ে যাচ্ছি, একই সঙ্গে দুটি মেয়ের প্রেমে পড়ে গেছি। বন্ধুটি উৎসাহ দিয়ে বলল, চমৎকার, চালিয়ে যাও। প্রেমিক জানালো, না ভাই, আর পোষায় না, এবার একটা বিয়ে করতে তো হয়। বন্ধুটি তেমনই তরলভাবে বলল, করে ফেলো। এবার যুবকটি বলল, ভাই, তোমার পরামর্শ চাই, দুজনের মধ্যে কাকে বিয়ে করব সে ব্যাপারে। এতক্ষণে বন্ধুটি পরামর্শদাতার ভূমিকা পেয়ে সোজা হয়ে বসল। জিজ্ঞাসা করল, তা তোমার প্রেমিকা দুটি কেমন? প্রেমিকটি বিশদভাবে দুটি মেয়ের রূপ গুণ বর্ণনা করল, যার সংক্ষিপ্ত সার হলো, একটি মেয়ে সুন্দরী, বিদুষী, বুদ্ধিমতী, কিন্তু বড় গরিব। দ্বিতীয় মেয়েটি তেমন কিছু দেখতে নয়, লেখাপড়াও কম, খুব বুদ্ধিমতীও নয়, তবে বড়লোক, কোটিপতির একমাত্র উত্তরাধিকারিণী। পরামর্শদাতা সুহৃদ কিছুক্ষণ চোখ বুজে ভাবল, তারপর বলল, দেখো, টাকা পয়সার কথা ছাড়ো, ওটা কিছু নয়। লেখাপড়া জানা, সুন্দরী, বুদ্ধিমতী মেয়ে লাখে একটাও পাওয়া যায় না। গরিব হোক, তবু তুমি ওকেই বিয়ে করো। জীবনে টাকার ব্যাপারটা বড় ব্যাপার না। বন্ধুর সুপরামর্শ পেয়ে প্রেমিক প্রবর আশ্বস্ত হয়ে বন্ধুকে আলিঙ্গন করে বলল, ভাই, তুমি আমার মনের কথা বলেছ। আমিও আজ কয়েকদিন ধরে শুধু ওই একটি কথাই ভেবেছি, আমি ওই গরিব মেয়েটিকেই বিয়ে করব। এইবার পরামর্শদাতার পালা। প্রেমিকের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করার পর
এবং তার অভিমত জানার পর সে বলল, ভাই, এটা ঠিক খাঁটি মানুষের মতো কথা বলেছ এবং তুমি একটা সৎ সিদ্ধান্ত নিয়েছ। ওই গরিব মেয়েটিকে বিয়ে করার চেয়ে ভালো আর কিছু হয় না, আর এতে তুমি সত্যিই সুখী হবে। এরপর কিঞ্চিত নিস্তব্ধতা, তারপর স্কন্ধদেশে অঙ্গুলি সঞ্চালন, তারপর একাধিকবার কণ্ঠ খাঁকারি ইত্যাদি প্রয়োজনীয় কার্যক্রম উত্তীর্ণ হয়ে যাওয়ার পর শ্রীযুক্ত সুপরামর্শদাতা বন্ধু বলল, ভাই, অন্য মেয়েটা কষ্ট কেন পাবে? ওই যে বড়লোকের মেয়েটা, ওর ঠিকানাটা দাও তো, আমি না হয় তাকে একটু দেখি। শ্রীযুক্ত সুপরামর্শ বন্ধু লক্ষ্যহীরা দুহিতাকে একটু দেখুন। সেই ধনকুবের তনয়া, যে হয়তো খুব মোটা মাথায় এবং শরীরে, যে হয়তো সব দিকেই বেমানান, তার সঙ্গে সে এখন 2-4 দিন ঘুরুক। ধনকুবেরের শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে মেয়েটির সঙ্গে সে প্রমোদ ভ্রমণে যাক, নৈশভোজে যাক 5 তারা হোটেলের রঙিন চন্দ্রাতাপের নিচে। আর তার যদি আত্মসম্মান বোধ থাকে, সে ধনী কন্যাকে নিয়ে নিজের ক্ষমতায় হেঁটে বেড়াক সন্ধ্যাবেলায় সস্তা ময়দানের সবুজ ঘাসে, নিজের শেষ পয়সা দিয়ে কেনা পুরনো চিনে বাদামের খোসা ছাড়াতে। আমরা তাকে বা তাদের ঈর্ষা করব না। ভাই, নতুন যুগের পাঠক পাঠিকা, নতুন যুগের নতুন পাঠিকা বিশেষত, ভাই, গরিব যুগের সর্বহারা পাঠক, তোমরাও তো পারো সামান্য চিনে বাদামের পয়সা জোগাতে, সন্ধেবেলায় ময়দানের নরম ঘাসে হেঁটে বেড়াতে। তোমরা ওদের ঈর্ষা করো না। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের এই ক্ষুদ্র রম্য রচনাটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে একটু বাড়তে সাহায্য করবেন। আজকে বিদায় নিলাম, নমস্কার।